ভোটের আগের দিন টাকাসহ জামায়াত নেতাকর্মী আটকের ঘটনায় রাজনীতিতে তোলপাড়। রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলছে বিএনপি। নাটক সাজানোর অভিযোগ জামায়াতের। জামাত ইসলামীকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে প্রশ্নবোধক হয়ে যায়। রাত পোহালেই ভোট উৎসব। নতুন বাংলাদেশের কান্ডারি বেছে নেবেন 3.25 কোটি ভোটার। সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা, শঙ্কা না থাকলেও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি ইসির। সুষ্ঠু পরিবেশ রক্ষার দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্ধ কোটি নয়, সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে যৌথ বাহিনীর হাতে আটকের সময় তিনি জানিয়েছিলেন ব্যাগে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। তবে গণনা করে মেলে প্রায় ১.৫ কোটি। এ ঘটনায় কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলন করে দাবি করেন এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। নাটক সাজিয়ে আটক করা হয়েছে তাকে। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে জানান তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, পেশায় কলেজ শিক্ষক। দাবি করেন তার সঙ্গে থাকা টাকা তার গার্মেন্টস ব্যবসার। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করা হয়। তিনি অর্ধ কোটির বেশি টাকার তথ্য দিলেও গণনা করে মেলে ৭৪ লাখ টাকা। আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে। নির্বাচনের আগের দিন টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের আটকের খবরে শুরু হয় তোলপাড়। যদিও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন টাকা উদ্ধারের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা বলেও জানান তিনি। তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই। অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে। কিছুটা অসুস্থ বোধ করায় যৌথ বাহিনীর হেফাজতে হাসপাতালে নেওয়া হয় বেলাল উদ্দিনকে। তদন্তের পর এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক খোঁজখবর নিতে গিয়ে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেখছেন যে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে, অসুস্থ বিএনপি রুহুল কবির রিজভী আহমেদকে দেখে স্কয়ার হাসপাতাল থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি দেখছেন, তিনি গাড়িতে উঠেছেন। আমরা অ্যাপ্রোচ করেছিলাম তিনি কোনো কথা বলেন কিনা।
তিনি কথা বলার আমরা চেষ্টা করছিলাম যে তিনি কথা বলেন কিনা নির্বাচনের আগে সবশেষ তিনি বলেছেন কথা বলবেন না আজকে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি এখন চলে যাচ্ছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। নির্বাচনের আগে এই মুহূর্তে তিনি স্কয়ার হাসপাতালে এসেছিলেন, যেখানে তাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখে তিনি এখন বেরিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারম্যানের গাড়ি ভর্তি এখন বেরোচ্ছে স্কয়ার হাসপাতাল থেকে। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য, নির্বাচন নিয়ে তিনি কিছু বলেন কিনা আমরা চেষ্টা করছিলাম, বাট তিনি কোনো কথা বলতে রাজি হননি। যদিও তিনি হাসপাতালে এসেছিলেন নির্বাচনকে আগামীকাল সকালে নির্বাচন শুরু হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রার্থী হয়েছেন ঢাকা 17 এবং বগুড়া 6 থেকে, এবং তিনি সেই নির্বাচনে অংশ নিচ্ছেন। সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে সবার আগ্রহ ছিল বিএনপি তারেক রহমানের দিকে, যিনি কথা বলবেন কিনা, নির্বাচন নিয়ে কোনো কথা আসবে কিনা সেই প্রত্যাশা ছিল সবার, যে তিনি হয়তো কথা বলবেন এবং নির্বাচন নিয়ে তার একটি আশাবাদের কথা ব্যক্ত করবেন বা নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলবেন, সেটি নিয়ে আমরা চেষ্টা করছিলাম। কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে তিনি বেরিয়ে গেলেন স্কয়ার হাসপাতাল থেকে, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং তাকে দেখে তিনি বেরিয়ে গেলেন মাত্র। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটা এখন তার বাসার দিকে যাচ্ছে। সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন এই মুহূর্তে তিনি স্কয়ার হাসপাতাল থেকে বেরিয়ে তার বাসায় যাচ্ছেন। আগামীকাল সকালে তিনি তার যে গুলশান মডেল হাই স্কুল সেই কেন্দ্রে তিনি ভোট দিবেন, সেটি আমরা জানতে পেরেছি। তবে সকালে কয়টা নাগাদ সেটি এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি, নিশ্চিত হওয়া যায়নি। যদিও কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা নিশ্চিত হব। আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের যে শারীরিক অবস্থা জানার জন্য এবং তাকে দেখার জন্য তিনি স্কয়ার হাসপাতালে এসেছিলেন, এবং সেখান থেকে তিনি বাইরে চলে গেলেন বাসার দিকে। এবং তার কাছে আমরা চেষ্টা করছিলাম কথা বলার জন্য যে তিনি কোনো কথা বলেন কিনা। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান, আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্কয়ার হাসপাতালে এসেছিলেন, তিনি কাকে, রুহুল কবির রিজভী আহমেদ যিনি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তাকে দেখে গেলেন, তার শারীরিক অবস্থা কি, এবং চেয়ারম্যান সাহেব আপনাদের বিএনপির তিনি কি বলে গেলেন, কি বার্তা দিলেন এখানে? যখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেবকে উনি অসুস্থ খবর পেয়েছেন, খবর পেয়ে আজকে ওনাকে দেখতে এসেছেন। দেখতে আসার সময় চিকিৎসক ছিলেন, রায়হান সাহেব চিকিৎসক ছিলেন, ভাবি ছিলেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন শারীরিক অবস্থাটা। ডাক্তার সাহেব বলেছেন আগের চেয়ে অনেকটা বেটার, ওনার অক্সিজেন সিচুয়েশনটা কমে গেছিলো, এখন অক্সিজেন সিচুয়েশন অনেকটা বেড়েছে। আর চেয়ারম্যান সাহেব পরামর্শ দিয়েছেন রিজভী ভাইকে যেন আপনি আগে সুস্থ হন। চিকিৎসকদের বলেছেন যে ওনার ভিজিটর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, ওনাকে আগে সুস্থ হতে হবে, ভিজিটর যেন কম থাকে, আমরা যেন ওনাকে সুস্থ হওয়ার জন্য সহযোগিতা করি, হাসপাতালে অন্যান্য রোগীরাও যেন সুস্থ থাকতে পারেন সেই ব্যবস্থাটা যেন করি। আর আপনারা এখানে ছিলেন, ওনার কাছে জানতে চেয়েছিলেন যেহেতু এখন নির্বাচন, আগামীকাল নির্বাচন আছে, উনি দলের প্রধান, উনি ওনার বিষয়টা এবং জাতীয় স্বার্থটাই সবচেয়ে গুরুত্ব দিবেন, এটাই আমরা জানি। ধন্যবাদ। আমরা জানতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কালকে গুলশানের মডেল হাই স্কুলে তিনি ভোট কেন্দ্রে ভোট দিবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তিনি প্রার্থী হয়েছেন 17 আসন থেকে। কখন নাগাদ ভোট দিবেন এবং তার পরিবারের সদস্যরাও থাকছেন আমরা জানতে পেরেছি, তার স্ত্রী এবং কন্যাও তার সঙ্গে থাকবে, তারাও কি ভোট দিবেন এবং কখন নাগাদ ভোট দিবেন? এটাই ভোট কেন্দ্র, সবার জন্য ভোট কেন্দ্র, এক জায়গায় ভোট দিবেন। এক্স্যাক্টলি টাইমটা এখনো ঠিক হয় নাই, কয়টায় ওনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। টাইমটা যখন ঠিক হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী, এবং যেহেতু বিএনপির মিডিয়া সেলের সদস্য আপনি আমাদেরকে জানাবেন যে এই নির্বাচনে আপনারা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী, এবং এই পরিবেশ নিয়ে, নির্বাচনী পরিবেশ নিয়ে আপনারা কি সন্তুষ্ট কিনা? চেয়ারম্যান সাহেব আপনাদেরকে কি বার্তা দিয়েছে? মানুষের স্বতঃস্ফূর্ততা আছে, বিএনপি আশাবাদী গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের ভোটে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ বাংলাদেশকে আগামীর কল্যাণ রাষ্ট্র তৈরি করবেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ। আপনারা শুনছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন আজকে স্কয়ার হাসপাতাল, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি অসুস্থ অবস্থায় এখানে ভর্তি রয়েছেন গত 2 দিন যাবৎ, এবং তাকে দেখতে কিন্তু এসেছিলেন। এবং সব মিলে বলা যায় যে তিনি নির্বাচনের বিষয়ে কিন্তু কথা বলছেন। তিনি বলছিলেন যে আগামীকাল নির্বাচনে বিএনপি আসলে আশাবাদী যে আগামীকাল হয়তো যে নির্বাচনে
যে এই নির্বাচনে তারা আসলে ফলাফল তাদের পক্ষেই যাবে এবং তারা বিজয়ী হবেন এবং সরকার গঠন করবেন, সেই প্রত্যাশা কিন্তু বিএনপির যে মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তিনি কিন্তু বলছিলেন, এই প্রত্যাশা কথাও জানাচ্ছিলেন। এবং আগামীকালকে তিনি গুলশান মডেল হাই স্কুলে তারেক রহমান সপরিবারে তিনি ভোট দিতে যাবেন সকালে, এবং সময়টি এখনও নিশ্চিত হয়নি, সেটি হলে আমাদেরকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী স্কয়ার হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের অসুস্থতা এবং তাকে দেখতে আসা তারেক রহমানের তিনি দেখতে এসেছিলেন তার সবশেষ খবর। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক খোঁজ খবর নিতে সেখানে এসেছিলেন তারেক রহমান। তিনি খোঁজ খবর নেয়ার পর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন, হাসপাতাল থেকে বেরিয়ে যান। কথা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিয়ার কবির খান। এতক্ষণ সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন। বিএনপির বিজয় নিশ্চিত জেনে জামায়াত অবৈধ পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, বিভিন্ন আসনে টাকার বিনিময়ে ভোট কেনার অবৈধ প্রক্রিয়ায় গ্রেফতার হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। একে গণবিচ্ছিন্ন দলটির দেউলিয়াত্বের প্রমাণ হিসেবে দেখছে বিএনপি। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে বার্তা দেওয়ার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক সহ বিভিন্ন স্থানে অর্থসহ দলটির নেতাকর্মী আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এ নিয়ে অভিযোগ জানাতে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনা সহ বিভিন্ন স্থানে টাকাসহ জামাতের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ বিষয়ে জনগণের উদ্দেশ্যে কমিশনকে একটি বার্তা দেওয়ার অনুরোধ করে বিএনপি। আর কেউ যেন এইটা না করে, সেটা যে দলেরই হোক, যাতে না করে কেউ, সেই জন্য আপনারা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন প্রশ্ন তোলেন, ব্যাংক ও আর্থিক লেনদেন সীমিত থাকার সময় এত বিপুল অর্থ কোন উৎস থেকে আসছে? এসব ঘটনা গণবিচ্ছিন্ন জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল। এই তৎপরতার সাথে আইন প্রয়োগকারী সংস্থা সেই সৈয়দপুর কাণ্ডকে অন্তত উদ্ঘাটন করেছেন, সেই প্রক্রিয়াটা বজায় থাকবে এবং দেশের অন্যান্য জায়গাতে অপচেষ্টাটা যেখানে আছে সেটাকে তারা যোগ্যতার সাথে প্রতিরোধ করবে। সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বানও জানায় বিএনপি। আমাদের মুখপাত্র শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সৈয়দপুরে টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে আটককারী কর্তৃপক্ষ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে একথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। ৫ কোটি টাকা বহন করা যাবে এমন কোনো বক্তব্য তিনি দেননি বলেও জানান ইসি সচিব। যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন, বিষয়টা তাদের। আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন। আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডো নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা। রাত পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আমরা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানব, কি প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী গোলাম রাব্বি। রাব্বি, আপনি জানাবেন, আর মাত্র কয়েক ঘন্টা পরেই আসলে ভোট শুরু হবে। আমরা কিন্তু প্রতি ঘন্টায় আসলে ঢাকা এবং ঢাকার বাইরে সার্বিক প্রস্তুতি এবং একই সাথে নির্বাচন কমিশন এবং সরকারের যে প্রস্তুতি, একই সাথে ভোট কেন্দ্র কিভাবে গোছানো হচ্ছে বা প্রিজাইডিং অফিসাররা যে মালামাল নিয়ে পৌঁছে গেছেন বা কিছু জায়গায় এখনও পৌঁছাচ্ছে, সব বিষয়ে কিন্তু সরাসরি জানাচ্ছিলাম এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে ব্যাপারটি আছে যে সারা দেশে কিন্তু চলছে ভোট গ্রহণের প্রস্তুতি, যেমনটা বলছিলাম, এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর এই মুহূর্তে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিবেন সহকর্মী ফারুক রবিন, নোয়াখালীর হাতিয়া থেকে এম এ আজিম এবং পাবনা থেকে স্বপন আহমেদ, এবং কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশাহ সৈকত।
তবে শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মোট 5টি ভোট কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো যেহেতু আর সময় আসলে যে খুব বেশি একটা সময় বাকি নেই ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য, এখন থেকে 10.25 ঘন্টার মতন সময় বাকি রয়েছে। তো সেই কারণে কিন্তু যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা সবাই কিন্তু যে তাদের যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি কিন্তু যে সম্পন্ন করেছেন। এই কেন্দ্রটিতে এরই মধ্যে নির্বাচনের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এসে পৌঁছেছে, এবং তার জন্য কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে এবং বাইরে তারা অবস্থান করছেন, এবং নির্বাচনের যেই সরঞ্জামাদি রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা তৎপর রয়েছেন। আমি যদি একটু জানাতে চাই, এই কেন্দ্রটি মূলত পল্লবী রূপনগর এলাকা নিয়ে গঠিত, ঢাকা 16 আসনের আওতাভুক্ত, এবং এরই মধ্যে একটু যদি আপনাদেরকে জানাতে চাই, এই আসনটিতে অর্থাৎ ঢাকা 16 আসনে মোট 11 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আলোচনার মধ্যে অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যারা আলোচনায় রয়েছেন যে দুজনের মধ্যে তারা হলেন বিএনপির প্রার্থী আমিনুল হক এবং জামায়াত মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলেই কিন্তু ভোটাররা সহ এই এলাকার সঙ্গে মানে যারা সচেতন মহল রয়েছেন তারা আসলে যে ধারণা করছেন। আমরা কিন্তু এই রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজখবর রাখছিলাম, সেখানে কিন্তু সব জায়গায় যেটি দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর মানে ব্যাপক তৎপরতা আগামীকালের ভোটকে সামনে রেখে, এবং এই কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যারা রয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং অন্যরা তারা কিন্তু মানে ভোটের যে সার্বিক প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন করেছেন। বিশেষ করে গোপন কক্ষ তৈরি করা সহ যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে, এবং সবাই কিন্তু যে এখন এই মুহূর্তে তৎপর রয়েছেন। এবং অন্যদিকে রাস্তাতেও কিন্তু যে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা টহল সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আগামীকালের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে সারা দেশে 9.5 লাখের বেশি প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদেরকে কিন্তু যে মোতায়েন করা রয়েছে, এবং সেই জায়গাতে অন্য বারের তুলনায় এবারের নির্বাচনের যদি একটু আপনাদেরকে একটু ভিন্নতা যদি একটু বলতে চাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়া সেটি কিন্তু বাংলাদেশে এই প্রথমবারের মতন, এবং সেই কারণে অন্য সময় যেটি দেখা যেত যে মানে ভোটের সময় ছিল 8 ঘন্টা, আগামীকাল কিন্তু যে ভোটটি হতে যাচ্ছে সেখানে কিন্তু সময় বাড়লো 1 ঘন্টা, অর্থাৎ মোট 9 ঘন্টা সময় রাখা হয়েছে ভোটের জন্য, এবং সেখানে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 4:30 পর্যন্ত। আমরা একটু ঢাকার বাইরের খবরাখবর রাখবো, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর রাখছিলেন। আমার সহকর্মী আজিম রয়েছেন নোয়াখালীতে, যাচ্ছে আজিমের কাছে। আজিম, এখানকার খবরাখবর নিশ্চয়ই আপনি একটু জানাবেন। 6 আসন দ্বীপচর হাতিয়া জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। এখানে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পরে বেশ কয়েকটি জায়গায় অস্ত্রশস্ত্রের মহড়া হয়েছে, এবং এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি এই ভোট কেন্দ্রটি কিন্তু সন্ধ্যার পর আগেই কিন্তু যারা এখানে প্রিজাইডিং অফিসার সহ আনসার কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত করে ফেলেছেন, কিন্তু তার কিছুক্ষণ পরে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু এই ভোট কেন্দ্রটির সামনে ঠিক সড়কে ককটেল বিস্ফোরণ হয়, এবং সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু এখানে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি তৈরি হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে এখানে পুলিশের বেশ কয়েকটি টিম এখানে এসেছেন এবং সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি ভোট কেন্দ্রে এসে প্রিজাইডিং অফিসার সহ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এর বাইরে যদি বলতে যাই যে এই নোয়াখালীর যে দুর্গম এলাকাগুলো রয়েছে দ্বীপচর হাতিয়ার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কয়েকটি স্থানে অস্ত্রশস্ত্রর মহড়া হয়েছে, এবং
যে মহড়াগুলো থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। এখানের যে এনসিপির যে মনোনয়নপ্রাপ্ত যে প্রার্থী রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে এটি ভোটারদের ভীতি তৈরি করার জন্য করা হচ্ছে, এবং আমরা এখানকার বিএনপির যে প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। তবে এখানকার পরিস্থিতি যদি বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে যেহেতু দুর্গম এলাকা, সেক্ষেত্রে এখানকার যে ভোটাররা তারা কিন্তু একটি সংশয় আগেই প্রকাশ করেছেন, এবং আমরা দেখেছিলাম যে তার আগে যে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার সাথে যে বৈঠকটি হয়েছে সকল প্রার্থীর, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই যে শঙ্কার যে জায়গাটি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন, এবং এই যে অবস্থা সেটি যদি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সকালে যে ভোট গ্রহণ শুরু হবে সেই জায়গা থেকে ভোটারদের মধ্যে অনেকটা অসহায় এবং অনেকটা ভীতি তৈরি হবে, এবং যেটি দূর করার দাবি কিন্তু করছেন প্রার্থীরা। এই ছিল নোয়াখালীর ভোটের খবর। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন। হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই উপলক্ষে সারা দেশেই যেরকম নির্বাচনী উৎসবের যে আমেজ বইছে সেই ধারাও কিন্তু পাবনার যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে একই অবস্থা বিরাজ করছে। আমরা পাবনার 702টি কেন্দ্রে আগামীকাল সকাল থেকে ভোট শুরু হবে, এবং এই ভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে যেরকম উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, পাশাপাশি আজকের যে রাত সেই রাতটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পাবনার সদর আসনের ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আমরা রয়েছি। এখানে নিরাপত্তা, যখন এখানে ব্যালট পেপার সহ নির্বাচনের সরঞ্জাম এখানে পৌঁছায় তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে এই সদর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু এই সদরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে তিনি পর্যবেক্ষণ করছেন, এবং এছাড়াও এই যে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এইখানে আসলে তৈরি না হয়। আমি যেটা বলছিলাম যে নির্বাচনের এই আগের রাতটি কিন্তু বিশেষ করে পুলিশ সদস্য সহ যারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা ভোটের আগের রাতেই অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই পাবনার যে পুলিশ সুপার রয়েছেন তিনি, এবং তারই প্রেক্ষিতে আসলে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। আরেকটি বিষয় বলতে হয়, শুধু পুলিশ সদস্য নয়, এই জেলার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যের বাইরেও সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, পাশাপাশি কিছু কিছু জায়গায় তারা চেকপোস্ট বসিয়েও কিন্তু তল্লাশি করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে পাবনার এই 5টি আসনে আগামীকাল ভোটকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কেননা যাতে আগামীকাল সকাল থেকেই নিরবিচ্ছিন্ন এবং ফুল নিরাপত্তা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পাবনার যে আসনগুলো, সেখান থেকে সবশেষ। এখন আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি, তিনি রয়েছেন কুড়িগ্রামের সর্বশেষ পরিস্থিতি আমরা সেখান থেকে জানবো। আমি রয়েছি কুড়িগ্রাম জেলা শহরের একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রটির নাম হলো কবিরাজপাড়া কওমি মাদ্রাসা ভোট কেন্দ্র। আমি এখানে আসলে যেটি দেখেছি যে এই ভোট কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 52,243 জন। আমি যদি জানিয়ে রাখি যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কুড়িগ্রামের, এখানে মোট যে 4টি সংসদীয় আসন রয়েছে কুড়িগ্রামের 9টি উপজেলায়, সেই 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 706টি। আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে দিনভর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের পাশাপাশি যে অন্যান্য যে আনসার বাহিনী রয়েছে তারাও কিন্তু টহল দিচ্ছেন পুরো যে নির্বাচনী এলাকা জুড়ে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি প্রায় 1200-র মতো বাহিনী রয়েছে যারা বাইরে টহল দিচ্ছেন। আর আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রটিতে আসলে যেটি দেখেছি যে প্রত্যেক কেন্দ্রেই
13 জন করে আনসার সদস্য রয়েছে এবং পাশাপাশি প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং পুলিং এজেন্ট যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন। তারা কিন্তু রাতভর যে কেন্দ্রের মধ্যে রয়েছেন এবং আমি কথা বলেছি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা, তিনি বলেছেন যে আসলে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই সেটি আমাকে জানিয়েছেন। সব মিলেই কিন্তু নির্বাচন শুরুর পর থেকে এখন পর্যন্ত কুড়িগ্রামে যে শান্তিপূর্ণভাবেই কিন্তু এখন পর্যন্ত যে ভোটের প্রস্তুতি সেটি চলছে। এই ছিল কুড়িগ্রামের নির্বাচনের সর্বশেষ। দেশের নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং সর্বশেষ যে অবস্থা সেগুলো আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন। সর্বশেষ আমরা যুক্ত ছিলাম কুড়িগ্রাম এবং এর আগে যুক্ত ছিলাম নোয়াখালী সহ ঢাকা এবং যেই জায়গাগুলোতে আমাদের সহকর্মীরা আছেন সবাই কিন্তু আসলে সর্বশেষ যে আপডেটটা এবং সার্বিক যে প্রস্তুতি সেটাই কিন্তু বলছেন। রাইসা, আমরা যেই সার্বিক পরিস্থিতি দেখছি সেক্ষেত্রে এখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং সবাই আসলে অপেক্ষা করছেন যে আগামীকাল যে বিশাল সংখ্যক অর্থাৎ 13 কোটি ভোটার কিন্তু ভোট দিয়ে তাদের নেতৃত্ব বেছে নেবেন। এই বিষয়ে আপনার কাছে আর কি সর্বশেষ তথ্য আছে? জি রাব্বি, যেটি হচ্ছে কালকে 13.25 কোটি ভোটের রায়ে আসলে নেতৃত্ব ঠিক হবে যে বাংলাদেশে আগামীতে কে আসবে। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি একটু দেখে আসতে চাই, তারপর আবারও আপনার কাছে আমি ফিরবো। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে নতুন বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি সহ ভোটের সব সরঞ্জাম পাঠানো হয় ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনের 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে কেন্দ্রে বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হয় ঢাকা 8 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও পাঠানো হয় ভোটের সামগ্রী। যথাসময় পাইছি আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতাপরায়ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, ঢাকার 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারের ভোট ঘিরে আগ্রহও তুঙ্গে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছেন তরুণরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। আমি অনেক এক্সাইটেড যে আমি জীবনের প্রথম ভোট দিব। আর বাংলাদেশে হয়তো স্বৈরাচারী সরকারের পরে একটা ফেয়ার একটা নির্বাচন হইতাছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। এই দেশে আমরা যারা নাগরিক আছি আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এর ভিতর থেকেই আমাদের বাইছে নিতে হবে কে নেত্রী হবে বাংলাদেশে। তো সবসময় আমরা মনে করতে আছি নিরাপত্তা ভালো আছে, আমরা ঠিক মতন ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এই যে গাড়ি নিয়ে আসলাম, এখন তো আর যাইতে পারতেছি না, ভোটও দিতে পারবো। এটাই প্রার্থনা করি সরকারের কাছে যে যেন সুস্থ নির্বাচন হয়। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢাকা রাজধানী। মোড়ে মোড়ে চলছে রোবাস্ট ও ফুট প্যাট্রোলিং। চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি। নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেছেন, কোনো কেন্দ্রেই ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করবে। সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনের সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং। শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্যও তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুড পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000। সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকির আশঙ্কা করছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। যত ধরনের সরকারি নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে ডিজিএফআই, তারপরে আমাদের আরও অন্যান্য যে আনসার এবং নিরাপত্তা সংস্থাগুলো আছে, সবাই আমার সাথে যোগাযোগ করে আমাকে নিরাপত্তার ব্যাপারে 100% আশ্বস্ত করছে। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তাও কিন্তু গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বশেষ অনেকগুলো জায়গা থেকে আমরা জানাচ্ছিলাম যে সেখানে আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কেন্দ্রগুলোতে যখন সরঞ্জাম নিয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু তাদের সঙ্গে পুলিশ আছে, আনসার সদস্য আছে এবং নানা জায়গায় কিন্তু গাড়ি দিয়ে টহল দিচ্ছেন বিজিবি, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও। একই সাথে আমরা এখন সর্বশেষ যে পরিস্থিতি অন্যান্য জেলাগুলোতে আছে, যেমন ময়মনসিংহ এবং ঝিনাইদহ কি পরিস্থিতি সেটি আমরা জানবো এবং নির্বাচনের প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক আর ঝিনাইদহে আছেন লোটাস রহমান সোহাগ। তবে শুরুতেই যাচ্ছি ওবায়দুল হকের কাছে। 10 ঘন্টার অপেক্ষা, এরপরেই শুরু হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ময়মনসিংহের 1365টি কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেটি পৌঁছেছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই সবগুলো কেন্দ্রেই কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন পুলিশ এবং আনসার সদস্য এবং তারা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল কার্যক্রম তারা পরিচালনা করছেন, এমনকি চেকপোস্টও তারা কিন্তু পরিচালনা করছেন। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত ময়মনসিংহের 11টি আসনে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম র্যাবের অধিনায়ক, তিনি আমি যে কেন্দ্রটিতে আছি বিদ্যময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে তিনি এসে কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে তাদের একটি হেলিকপ্টার তারা প্রস্তুত রেখেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্র তারা সেখানে ছুটে যাবেন এবং এখানে কিন্তু বোম ডিসপোজাল ইউনিটও তাদের প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে তারা কিন্তু এই যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা দমাতে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিজিবি কিন্তু ময়মনসিংহের যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে হালুয়াঘাট, ধুবাউড়া, সেখানে
তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন এবং সেখানেও যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে ময়মনসিংহের 1365টি কেন্দ্রের মধ্যে 583টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে কিন্তু তারা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা তারা নিয়েছেন। আমরা এখন চলে যাব ঝিনাইদহের খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ। আর মাত্র কয়েক ঘন্টাকে পরে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। 188টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনী ব্যালট পেপার সহ সকল সামগ্রী কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেই সামগ্রী পৌঁছানো হয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আসলে এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে আসলে জেলার যে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু শহরের বিভিন্ন স্থানে টহল দিয়েছে। আমরা সকালেও দেখেছি র্যাবের পক্ষ থেকে টহল দেওয়া হয়েছে এবং দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তারা বিভিন্ন শহরের যে গুরুত্বপূর্ণ এলাকা, শহরের যে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছে। আসলে আমরা যেটা জেলা নির্বাচন অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আসলে জেলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কিন্তু প্রায় 11,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এর মধ্যে 7,644 জন রয়েছেন আনসার সদস্য এবং 1600-র বেশি রয়েছেন থাকবেন পুলিশ সদস্য এবং এখন পর্যন্ত যেটা জানতে পেরেছে 1029 জন সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন 48 জন। বিজিবির সদস্য থাকবেন 222 জন এবং 12 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স কিন্তু এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে, নির্বিঘ্ন করতে কিন্তু তারা কাজ করবেন। আমরা যেটা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদের সাথে কথা বলছি, তারা আসলে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সকল প্রকার ব্যবস্থা তারা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে যে নির্বাচনের যে সার্বিক নিরাপত্তা যে পরিস্থিতি তার সর্বশেষ। আমাদের সহকর্মীরা ময়মনসিংহ এবং ঝিনাইদহ থেকে সার্বিক পরিস্থিতি এবং সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সবশেষ জানাচ্ছিলেন। রাইসা, আমরা কিন্তু সবসময় দেখছিলাম নির্বাচনের ঠিক আগে এবং আজও নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সার্বিক প্রস্তুতি সেটিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ব্রিফিং করা হয়েছে। সেক্ষেত্রে তাদের কি তথ্য আছে সেটি একটু দেখব, কারণ কোন একটি নির্বাচনে একটি দল হারবে এবং একটি দল বিজয়ী হবে, এরকম একটি পরিস্থিতিতে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আসলে কি বলেছিলেন আমরা একটু দেখে আসতে চাই সেটি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই ইসি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয় মেনে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে এই আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। নির্বাচনের আরো বিস্তারিত তথ্য জানবো আমরা চলে যাব স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান, তার কাছে। চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলার মধ্যে যে 58টি আসন রয়েছে, সেই আসনগুলো নিয়ে আলাপ করছিলাম। এবারে কুমিল্লার যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনের মধ্যে একটি আসন নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে কুমিল্লার একটি আসন। এর আগে কিন্তু আমরা কুমিল্লা 1 নিয়ে আলাপ করেছি আমরা, এরপরে হচ্ছে কুমিল্লার আরও একটি আসন নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে কুমিল্লা 3 আসন নিয়ে একটু কথা বলতে চাই। এই আসনটি কিন্তু নানা কারণে ভীষণ আলোচিত ছিল বেশ আগে থেকেই। আমরা 1 আসনের পরে কুমিল্লা 3 আসনটি নিয়ে একটু কথা বলতে চাই। কুমিল্লার রাজনীতি যেটা আমরা দেখেছি,
সেটা কিন্তু এর যে ভোটের মাঠে যে সমীকরণ সেটি হচ্ছে এখানে যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং দলের মধ্যে কিছু দলীয় কোন্দল এবং হচ্ছে মানে জোট ভিত্তিক রাজনীতি, এটির কারণে কিন্তু এই কুমিল্লাতে সবগুলো আসনেই দেখা যাচ্ছে যে এবার ভোটের সমীকরণ একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে কুমিল্লা 3 আসনের ক্ষেত্রে যেটাই আমরা দেখি সেখানে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন তার একটা আধিপত্য আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে আরেকটু বলে রাখতে চাই, কুমিল্লা 3 আসনটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার 5,726 জন এখানে মোট ভোটার, যাদের মধ্যে পুরুষ ভোটার 2,58,905 জন, নারী ভোটার রয়েছেন 2,41,817 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন এবং পোস্টাল ভোট রয়েছে 9,498টি। এখানে মোট প্রার্থী রয়েছে কিন্তু 9 জন। তবে যেটা বলছিলাম যে এখানে কিন্তু যেই বিএনপির প্রার্থী যিনি ধানের শীষ প্রতীকে যিনি প্রার্থী, সেই প্রার্থীর কিন্তু একটা আধিপত্য আমরা দেখতে পেয়েছি। দলীয় পদ হচ্ছে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং এখন পর্যন্ত 6 বার সংসদ নির্বাচন করলেও 5 বার কিন্তু তিনি এখানে জয়ী হয়েছেন। অর্থাৎ এখানে বলাই যায় এই আসনটিকে আসলে তা বিএনপির যে প্রার্থী রয়েছেন তার একটা ঘাঁটি বললে ভুল হবে না একেবারে। তবে তাকে চ্যালেঞ্জ জানাতে আসলে এখানে অন্যান্য প্রার্থীরাও রয়েছেন, যদিও এরই মধ্যে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তার যে প্রার্থিতা এখানে যে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তার প্রার্থিতা চ্যালেঞ্জ করেছিলেন এবং এরপরে কিন্তু আদালতে গিয়ে সেই প্রার্থিতা আবার তিনি বৈধ হয়েছে এবং তিনি তার প্রার্থিতা বৈধ হওয়ার কারণে তিনি সেটা কিন্তু তিনি আবার অংশগ্রহণ করছেন ঠিকভাবেই। এবং আরও একটি কারণে এখানে তিনি এই আসনটি বেশ আলোচিত ছিল, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কিন্তু এই মুরাদনগরের ছেলে এবং শোনা যাচ্ছিল, গুঞ্জন ছিল যে এই মুরাদনগর থেকে তিনি হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তিনি সেখান থেকে মনোনয়ন ফর্ম তুলেছিলেন এমন একটা কথাও শোনা যাচ্ছিল। সেই ক্ষেত্রে এই ইলেকশনের আলোচনা শুরু হওয়ার অনেক আগে থেকে আসলে এই মুরাদনগর কিংবা কুমিল্লা 3 আসনটি বেশ আলোচনায় ছিল। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে নির্বাচনের প্রচারণার মাঠে এবং সার্বিক যে ভোটের সমীকরণ সেগুলো দেখলেই বোঝা যায় যে এখানে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার কিন্তু একটা ব্যাপক আধিপত্য দেখা যায়। আমরা কুমিল্লার আসনগুলো নিয়ে কথা বলছিলাম। কুমিল্লার আসনের পাশাপাশি আমরা একটু একই সঙ্গে ঢাকার বেশ কিছু আসনের কথাও বলবো। এখানে বেশ কিছু 20টি আসনের মধ্যে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আমরা এর আগে ঢাকা 8 আসন পর্যন্ত যারা রয়েছেন তা সেই হেভিওয়েট প্রার্থীদের বিষয়ে কথা বলেছি। এখন ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ বিএনপির প্রার্থী, তার সম্পর্কে একটু বলতে চাই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথম অংশগ্রহণ এটা। পেশায় তিনি একজন ব্যবসায়ী, বছরে আয় প্রায় 1,74 লাখ টাকা। এই তার এই আসনটি আসলে আরও বেশি আলোচিত হয়েছে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার অংশগ্রহণের কারণে। তিনি এনসিপিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তিনি এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাসনিম জারার যে নির্বাচনের প্রচারণার মাঠে তার যে ভিন্নধর্মী কৌশল কিংবা তার অবস্থান সেটির কারণে কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে এই আসনটি। তিনি আসলে শিক্ষা দীক্ষার কথাও যদি বলা হয়, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং কোভিড মহামারীর সময় আমরা দেখেছি তিনি সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত হন এবং এরপরে নির্বাচনের মাঠে আমরা দেখি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে তিনি নির্বাচনের মাঠে সক্রিয় হন, রাজনীতির মাঠে সক্রিয় হন এবং নির্বাচনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এবং এই ঢাকা 9-এর যে একটি ব্যাপার সেটি হচ্ছে যে দুইজন প্রার্থীর কথা বললাম। দুইজন প্রার্থীর আমাদের যে মাঠের রিপোর্টাররা রয়েছেন বা সেখানকার সার্বিক চিত্র আমরা যতটুকু জানতে পেরেছি, একটা মানে প্রতিপক্ষের প্রতি একটা শ্রদ্ধাশীল মনোভাব এটি তাসনিম জারা এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান তাদের মধ্যে একটা দেখা যায়। আমরা ঢাকা 10 নিয়ে একটু কথা বলতে চাই। ঢাকা 10-এ একজন প্রার্থী রয়েছেন বিএনপির শেখ রবিউল আলম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। এটি তার দ্বিতীয় বারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ। পেশায় তিনি একজন ব্যবসায়ী, বছরে আয় প্রায় 25 লাখ টাকা এবং তাকে এই আসনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসলে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ঢাকা 10 আসন থেকে লড়ছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য। এটি জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথম অংশগ্রহণ। পেশায় তিনি আইনজীবী, বছরে আয় প্রায় 18 লাখ টাকা। তবে এই আসনে
আমরা দেখেছি যে বিএনপির যে প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে শেখ রবিউল আলম, তার একটা মানে আধিপত্যের জায়গা কিন্তু দেখেছি। প্রচারণায় বেশ মুখর থেকেছেন তিনি, এবং দুজনেই কিন্তু আমরা দেখেছি যে বেশ প্রচারণার এই তাদের যে আসন রয়েছে, যেই আসন থেকে তারা লড়ছেন সেই আসনে কিন্তু তারা বেশ প্রচারণায় বেশ জমজমাট অবস্থা দেখেছি। এবং এর আগে যখন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার বিষয়ে যেটা বলতে চাই, এর আগে যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন বিভিন্ন আসনগুলোতে দলের যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন তাদেরকে সমর্থন জানানোর জন্য যেই পথসভা জনসভায় এগুলো করেছেন, তখন ঢাকা 10-এও তিনি যখন এসেছিলেন এই ধানের শীষের প্রতীকে যিনি দাঁড়িয়েছেন শেখ রবিউল আলম, তাকে পূর্ণ সমর্থন তিনি জানিয়ে গেছেন। এবং আমরা এরপরে অন্য একটি আসনে যেতে চাই, ঢাকা 11 এম এ কাইয়ুম বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, এবং ঢাকা 11 আসন থেকে লড়ছেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে। এটি তার প্রথম অংশগ্রহণ। পেশায় তিনি রাজনীতিবিদ এবং সমাজসেবক, বছরে আয় প্রায় 12 লাখ টাকা। এবং ঢাকা 11-তে তার যে প্রতিপক্ষ তাকে আমরা একটু দেখে নিতে চাই। ঢাকা 11 আসনে তার প্রতিপক্ষ হচ্ছেন, এই আসনটি আলোচিত হয়েছে নাহিদ ইসলামের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেতা। তার আসলে তার অংশগ্রহণের কারণে এটি কিন্তু বেশ আলোচিত একটি আসন। জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক তিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। এবং আমরা জানি যে আওয়ামী লীগ রেজিমের পতন, ওই সরকারের পতনের সময় যেই ছাত্র এবং জনতার অভ্যুত্থান, সেই সময় কিন্তু নেতৃত্বস্থানীয় পর্যায়ে ছিলেন, এবং তিনি হচ্ছে এনসিপির আহ্বায়ক হিসেবে প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন, এবং তখন সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং এবারে জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ স্বাভাবিকভাবেই, এবং তার পেশা পরামর্শক হিসেবে তিনি পেশা আছেন, এবং বছরে আয় প্রায় 16 লাখ টাকা। এবং ঢাকা 11 আসনে আসলে মানে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু যেসব গণসংযোগ করেছেন, এবং এই এনসিপি কিন্তু 11 দলীয় জোটের একটি অংশ, এবং 11 দলীয় জোটের কিন্তু সমর্থন পাচ্ছে। এবং এখানকার যারা ভোটার রয়েছে তারা কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থানের যেই মুখ, তাদের প্রতিও কিন্তু একটা সফট কর্নার মানুষের রয়েছে। আমরা একটু পরবর্তী আসনে যেতে চাই, ঢাকা 12 আসনটি একটি ইন্টারেস্টিং কারণে বেশ এবার আলোচিত হয়েছে। এই আসনটিকে বলা হয় 3 সাইফুলের আসন বা 3 সাইফুলের লড়াই। ঢাকা 12 আসন থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। তিনি ঢাকা 12 আসন থেকে লড়ছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এটি তার দ্বিতীয় সংসদীয় নির্বাচন। পেশাদার রাজনীতিবিদ এবং লেখক, বছরে আয় প্রায় 5.5 লাখ টাকা। এবং এই আসনে তাকে চ্যালেঞ্জ জানাতে, যেটা বলছিলাম, আরও যে প্রার্থীরা রয়েছেন, আরও 2জন সাইফুল রয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের রয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এবং ঢাকা দক্ষিণাঞ্চলের পরিচালক। জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ। জামায়াতে ইসলামের অনেক প্রার্থী আসলে স্বাভাবিকভাবে এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন। পেশায় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, এবং তার আয় দেখানো হয়েছে 1,03,89,000 টাকার অধিক সম্পদ। এই পরিমাণ তার আসলে আর্থিক রয়েছে। এছাড়াও আরও একজন সাইফুল কিন্তু ঢাকা 12-তে রয়েছে। তো সাইফুল আলম নীরব, তিনি স্বতন্ত্র প্রার্থী, এবং তিনি হচ্ছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, এবং তিনি কিন্তু বিএনপির হলেও তিনি কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসলে এখানে লড়াই চালিয়ে যাচ্ছেন ফুটবল প্রতীক নিয়ে। এবং যুবদলের তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে আসলে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এই রকম বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে দল থেকে বহিষ্কার করার পরে আসলে দল জোটের কারণে, যে অন্য দল হলেও যে জোটভুক্ত যেই প্রার্থীদেরকে
আসলে সমর্থন জানাচ্ছে। অনেক জায়গাতেই দল থেকে আসলে প্রার্থিতা না পেলেও তাদেরকে কিন্তু তারা সমর্থন জানিয়েছেন, কিন্তু অনেকেই আছেন বিদ্রোহ করে আবার স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন এবং যার কারণে তাদের দল থেকে আসলে বহিষ্কারও করা হয়েছে। তেমনই একজন হলো সাইফুল আলম নীরব এবং এই কারণে তিনি বেশ আলোচিত হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। এটি তার প্রথম অংশগ্রহণ। আমরা ঢাকা 12 দেখলাম, ঢাকা 13 আসনটি ঢাকা 12 আসনে আরও একজন রয়েছেন আম জনতা দলের তারেক রহমান। তিনিও বেশ আলোচিত, কারণ তার দলের নিবন্ধন নিয়ে তিনি বেশ আমরা দেখেছিলাম যে বেশ আলোচিত হয়েছিলেন। তিনি নির্বাচন কমিশনের সামনে অনশন কর্মসূচি কিংবা অবস্থান করেছিলেন, যার কারণে এই ঢাকা 12তে আমরা দেখছি যে বেশ কিছু আলোচিত মুখ রয়েছে। এবং আমজনতার দলের তারেক রহমান, তিনি আমজনতা দলের সদস্য সচিব জাতীয় সংসদ নির্বাচনে, এটি তার প্রথম অংশগ্রহণ। গণ অধিকার পরিষদের একটি অংশ ভেঙে এই আমজনতার দল গঠিত হয়। দলটি 2025-এর ডিসেম্বরে নিবন্ধন লাভ করে। যেটা বলছিলাম যে নিবন্ধন নিয়ে বেশ কিছু জটিলতা ছিল, তবে শেষ পর্যন্ত তিনি তার দলের নিবন্ধন পেয়েছেন এবং তিনি বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আসলে বেশ সোচ্চার ছিলেন এবং তার নামের কারণেও আসলে তিনি বেশ আলোচিত হয়েছেন। কারণ আমরা জানি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার নামের সঙ্গে আসলে তার মিল রয়েছে। আমরা ঢাকা 13 আসনটা নিয়ে একটু কথা বলতে চাই। ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ববি হাজ্জাজ। তিনি আসলে মূলত তার যে পার্টি, সেই পার্টি থেকে সরে এসে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন। এবং তার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী মুসা বিন শমশের, তার ছেলে ববি হাজ্জাজ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী, যেটা বলছিলাম, মুসা বিন শমশেরের জ্যেষ্ঠ পুত্র। এটি জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথম অংশগ্রহণ। পেশায় তিনি শিক্ষক এবং বিএনপির ব্যানারে নির্বাচন করায় ওই অঞ্চলে কিন্তু তার উপরে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে বড় দলের ব্যানারে, যেহেতু তিনি লড়ছেন। তবে তাকে বড়সড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, যার কারণে বাংলাদেশ খেলাফতে মজলিসের মোহাম্মদ মামুনুল হক, তিনি কিন্তু এই আসনে বেশ ফেভারিট হিসেবেই রয়েছেন। এবার ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তিনি। এটি জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথম অংশগ্রহণ। পেশা শিক্ষকতা ও ব্যবসা, বছরে আয় প্রায় 13,15,334 টাকা। তিনি যেই বিষয়গুলো নিয়ে বেশ সোচ্চার ছিলেন প্রচারণার মাঠে বা ভোটের মাঠে, সেটি হচ্ছে আওয়ামী লীগ আমলের সময়ে আসলে তিনি বিভিন্ন তার প্রচারণার মাঠে তিনি যেগুলো বলেছেন, সেই সময়ে তিনি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এইগুলো তিনি তার প্রচারণায় বেশ আলোচিত হয়েছেন। তো এইখানে আসলে ববি হাজ্জাজকে চ্যালেঞ্জ জানাতে মোহাম্মদ মামুনুল হক তাকে চ্যালেঞ্জ জানাবেন। আমাদের হাতে আর কোনো আসনের তথ্য আছে কিনা আমরা দেখতে চাইব। এছাড়াও রয়েছে ঢাকা 14, এটাও বেশ এই ধানের শীষ প্রতীক নিয়ে যেই সানজিদা ইসলাম তুলি বিএনপির প্রার্থী, তিনি যে লড়ছেন, তিনিও বেশ আলোচিত। মায়ের ডাকের অন্যতম সমন্বয়কারী, গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল আলম সুমনের ছোট বোন। এবং এই আসনটিতে তারেক রহমান যেদিন নির্বাচনী পথসভায় গিয়েছিলেন, এই গুম বিষয়টি নিয়ে আসলে তিনি বেশ কথা বলেছেন এবং যারা নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টের বা কৌশলটা নির্বাচনের মাঠে কাজে লাগাতে চেয়েছেন। এইখানে কিন্তু আরও একজন হেভিওয়েট রয়েছেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামের একজন সক্রিয় আইন বিষয়ক সংগঠক মীর আহমেদ বিন কাশেম আরমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর। তিনি মীর কাশেম আলীর কনিষ্ঠ পুত্র। জাতীয় সংসদ নির্বাচনে তার প্রথম অংশগ্রহণ করছেন। তো এই আসনে এই দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা রয়েছেন সবাই। এই ছিল আমার কাছে আসন ভিত্তিক বিভিন্ন তথ্য উপাত্ত। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।